আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ের যে নির্মম বর্বরচিত নারকীয় নিষ্ঠুরতাপূর্ণ ঘটনা সকলের হৃদয়কে স্পর্শ করেছে, সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা অনুধাবন করতে পারেন সেটা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে কি নিষ্ঠুর আচরণের ভিতর থেকে তার পরিবারকে আত্মহননের পথে ঠেলে দেওয়া হয়েছিল। শুধু আত্মহননের পথেই ঠেলে দেওয়া নয়, তার পরবর্তীতে তার প্রিয়তমা স্ত্রী এবং তার সন্তানের লাশ দেখার জন্য বা জানাজায় যাওয়ার জন্য প্যারোলের আবেদনকে নামঞ্জুর করে যে নিষ্ঠুরতা বর্বরতার পরিচয় প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে। সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই কারা নির্যাতিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে সাদ্দামের ভাইয়ের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর কয়েকটা পার্ট আছে, এক একটা পার্ট আমরা আগে শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই। তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। তারপরে জেলা সাহেব আমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে জাহেদানের ব্যবহার, তারপরে আমরা ওটা মানে নিয়ে আমরা ওইখানে আরো 2-3 মিনিট ওই সিঙ্গে পাল্লা করতে করতে কথা বলেছি। আমার ভাইটা বললো যে স্যার আর 2-3 মিনিট থাকি, সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। তা ওইখানে কি 10টা মিনিট জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যেত? ভাই, আমার ভাই জেলখানা থেকে মাটি ঘটায় দিতে ভাই তার সন্তানের জন্য। আমার ভাই আসলি বললাম, ভাই তুই ছেলেটার একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বাইরে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে খালি বললো ক্ষমা করে দিস। আমার ভাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ভাবির কমলাটা চুমু দিয়ে বলিতে আমারে মাফ করে দিও, আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না। হায় রে রাজনীতি, খালি এইটুকু বললো। এটাই ভাই। এই হত্যাকাণ্ডের জন্য আপনি কাকে দায়ী করতে চান? আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই এবং আমি বলতে চাই, এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। যদি এই দেশে আওয়ামী লীগ করার কারণে যদি তার সন্তান, তার বউ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মেরে ফেলা। ভাই, আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো। ভাই, আমাদের আর বেঁচে থাকার কিছু নেই। আমার ভাই আমার কালকে বলিতে, আমি কি নিয়ে বাঁচবো? আমার তো সব শেষ, আমি কি নিয়ে বাঁচবো? এই জেলার এই এসপি এরা এত হয়রানি করি যে, যা আমার ভাইয়ের কাগজপত্র গুলো ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করিছে। এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে, বাগেরহাটের জেলার কত অন্যায় করিতে। আল্লাহ, আমি একটা প্রশ্ন করি, এই যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2025 এপ্রিল থেকে, তাই তো? এবং আপনার যে সর্বস্ব লুট করা হয়েছে, মামলাটা জীবনযাপন করছেন এই আওয়ামী লীগ করতে গিয়ে, আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন এই সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে? আমার ভাই জেলে যাওয়ার পরে আমাদের এমপি সাহেব শেখ তন্ময় সর্বক্ষণই আমার সাথে যোগাযোগ করতে। আমাদের সর্বক্ষণই সে জেলাল চাচা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন করার জন্য সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেছে। তন্ময় ভাই শুধু একটা কথাই বলেছে, তন্ময় ভাই আমাকে ফোন, আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না, ওর ছেলের জন্য, ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিস। আমি রাষ্ট্রবিলাস বাগেরহাটের জেলার এবং এসপি সাহেবকে আমি দায়ী করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নির্মমতার শিকার বাগেরহাট
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ভাইয়ের ইন্টারভিউ একটা অংশ দেখলেন কারা নির্যাতিত আর এক সাংবাদিক মঞ্জুর আলম পান্নার সঙ্গে। কয়েকটি কথা এখানে স্পষ্ট হয়েছে। প্রথম হচ্ছে, বিচারকের সামনে যখন নেওয়া হয়েছে তখনও হ্যান্ডকাপ দেওয়া। আইন অনুযায়ী কোর্টের ভিতরে যখন বিচারকের সামনে কোনো বন্দিকা উপস্থিত করা হয় তখন হ্যান্ডকাপ দেওয়ার কথা নয়। তিনি পা ধরে পুলিশ কনস্টেবলের কাছে সময় চেয়েছিলেন, সময় দেওয়া হয়নি। নানা রকম অজুহাত আছে, আমি ইন্টারভিউটা দীর্ঘ এই জন্য বললাম না। প্রথমত, যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হলো সেই মামলার যে ঘটনার তারিখ দেখানো হয়েছে সেই তারিখের সময় সাদ্দাম দেশের বাইরে ভারতে ছিলেন। এটা তার ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার কাছে আছে। আমি আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমি ডকুমেন্টের একটা অংশ শুধু আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ সাদ্দামকে যে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ঘটনা যে সময় ঘটেছে বলে উল্লেখ করা হয় সেই সময় তিনি দেশেই ছিলেন না। দ্বিতীয় হচ্ছে, তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে তারা প্যারোলের আবেদন করেছিলেন। প্রশাসন বাঁচার জন্য তড়িঘড়ি করে যখন সারা দেশে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো তখন বললেন না, সে তারা আবেদনই করে না, একটা প্রেস নোটও দিলেন। কিন্তু আজকের পত্রিকা, ঢাকার জাতীয় পত্রিকায় বাগেরহাটের জেলা প্রশাসক ইন্টারভিউ দিয়ে বলেছেন ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলের জন্য আবেদন করেছিল পরিবার, বাগেরহাটের ডিসি। এরপরে ব্যাখ্যা দিয়ে বলা হয় যেহেতু সে বাগেরহাটের বাইরে ছিল, কাজী বাগেরহাটের বাইরে থাকার একটা প্রশাসনিক অজুহাত দিয়ে সেখানে তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন। এখন এক্ষেত্রে আইন কি বলে? আইনটি হচ্ছে, এই প্যারোলে মুক্তি দেওয়ার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা, সেই নীতিমালাটা 1 জুন 2016 সালের, সেই নীতিমালার 4 নং দফায় পরিষ্কারভাবে বলা আছে, যদি ওই জেলার বাইরেও কোথাও ওই যে এলাকা সংশ্লিষ্ট বন্দী বাইরে কোনো কারাগারে থাকে সেক্ষেত্রেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে। প্রথমে বলা হলো আদৌ প্যারোলের আবেদন করেনি, তারপরে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে সে তো অন্য জেলার ভিতরে ছিল, সেই জেলায়ও দেওয়া যাবে। দুটি জিনিসই মিথ্যাচার প্রমাণিত হয়েছে। তৃতীয় হচ্ছে, লাশটি স্পর্শ বা তার বাচ্চাকে ধরার জন্য তাকে যে সময়টুকু দেওয়া সেই সময়টুকু দেওয়া হয়নি। কোর্টের ভিতরে হ্যান্ডকাপরত অবস্থায় এবং তার ভাইয়ের ইন্টারভিউতে স্পষ্ট হয়েছে যে সে যখন পা ধরে কনস্টেবলকে কোর্টের ভিতর বলতেছিল একটু সময় দেন, হ্যান্ডকাপটা একটু খুলে দেন, আমি তো কোর্টের ভিতরেই আমার সন্তানটাকে একটা বুকে নেব, তাকে দেওয়া হয়নি। সেই সময় সে শুধু না, কোর্টের ভিতরে থাকা যারা সেই মানুষগুলো সেখানে কান্নাকাটি করেছে। আর একটা বিষয় দেখুন যে কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুরতা হতে পারে। এই ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যখন সাংবাদিকদের জিজ্ঞেস করলো, দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, এই নিষ্ঠুর স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে ওই প্রশ্নের তিনি কোনো জবাব দিবেন না। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আর প্যারোলে মুক্তির জন্য তারা আবেদন করেছেন, তার ডকুমেন্ট যেমন আছে, বাগেরহাটের ডিসি সেটা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির নিউজ তা আজকের পত্রিকা থেকে আমি আপনাদের দেখালাম। আর তাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল সে আচরণ প্রসঙ্গে তার আত্মীয়রা কি বলছে, তার স্ত্রীর বোন বলছে সে তো খুনি না, ছোটখাটো মামলা, তারপরও এত নির্যাতনের কারণে আমার বোন আত্মাহুতি দিতে বাধ্য হয়েছে। এই সিনারিওটা আমাদের মনে রাখতে হবে আলোচনার প্রসঙ্গে আসার জন্য। কারা অন্তরীণ থাকা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ একটা কথা বলে থাকেন বাজিকর, প্রফেসর ইউনূসের পক্ষে যে কোনো কাজ করাই সম্ভব। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে তার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েদ, তার একটা স্ট্যাটাস অনেককে আলোড়ন করেছে। যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয় সেই ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয় এমন অসংখ্য ঘটনা আছে যেটা সম্পূর্ণ মিথ্যা মামলা আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করে জামিনের ব্যবস্থা করতে না পারায় মানসিক বিপর্যস্ত হয়ে সন্তান আত্মহত্যা করেন।
মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষে জন্মেছে তাই মানুষ থাকার চেষ্টা করুন, পশু নয়। এটা জুলকারনাইন সায়েরের একটা স্ট্যাটাস। এরকম অসংখ্য মানুষের অসংখ্য বক্তব্য সামনে চলে আসছে, যে বক্তব্যের ভিতরে স্পষ্ট হয়েছে যে কতটা অমানবিকতা, কতটা নিষ্ঠুরতা, কতটা বর্বরতা করা হয়েছে সাদ্দামের ক্ষেত্রে। একটু দেখুন একটু। চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে সাদ্দামের কান্নার সঙ্গে সঙ্গী হয়েছে সেখানে পুলিশের যারা দায়িত্বরত ছিলেন তারা সকলে। কতটা নিষ্ঠুরতা, কতটা বর্বরতা করা হয়েছে তার সঙ্গে। এবং এই ঘটনার পরে রাষ্ট্র দায় নেওয়ার, অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাদ্দাম কি কোনো খুনের মামলার আসামি, কোনো ধর্ষণ মামলার আসামি, এসিড নিক্ষেপের মামলার আসামি? নিশ্চয়ই না। সাদ্দাম কি কোনো অপরাধী ইতোমধ্যে অভিযুক্ত হয়েছেন? না, অভিযুক্ত হননি, শুধুমাত্র অভিযোগ। সেই অভিযোগের বিরুদ্ধে স্ট্রং ডকুমেন্ট রয়েছে যে কথিত ঘটনার সময় সে আদৌ ছিল না। সাদ্দামের ভাই বলছেন তার সঙ্গে কি নিষ্ঠুর আচরণ করেছেন বাগেরহাটের প্রশাসন, তার স্পষ্টভাবে তারা সেটা বলেছেন যে রেকর্ডপত্র দেখলে এর প্রমাণ পাওয়া যাবে। এবং এক পর্যায়ে তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে মেরে ফেলেন। এবং তিনি রাষ্ট্রকে দায়ী করেছেন, স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন। এই নিষ্ঠুরতা, বর্বরতা সকল মানবিকতাকে অতিক্রম করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্বরতার। যারা মানবাধিকারের কথা বলতেন তারা আজকে কোথায়? তাদের কোনো কণ্ঠস্বর তো টের পাচ্ছি না। পান থেকে চুন খসলে যারা নানা রকম মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে কথা বলতেন, এই ঘটনার পরে তাদের স্পষ্ট কোনো ভূমিকা দেখছি না। কানাডার নাগরিক টিভির নাজমুস সাকিবের একটি স্টেটমেন্ট দেখলাম, তার হৃদয় স্পর্শ করা স্টেটমেন্ট, লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এই বর্বরতার শেষ কোথায়? নোবেল লরিয়েটের শাসনামলের এই নিষ্ঠুরতা, এই বর্বরতার মুখোমুখি আজকে আমরা। এর পাশাপাশি আমি আমাদের দলীয় নেতা কর্মীদের বলবো, আজকে আমাদের দুঃসময়, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী বলছেন কাদা ছড়াছড়ি নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কেউ দেখছি ফেসবুকে পাল্টা সস্তা বাহবা করবার জন্য শেখ হেলাল, শেখ তন্ময়কে নিয়ে নানা রকম কথা বলেছেন। সাদ্দামের ভাইয়ের স্টেটমেন্ট শুনলেন, তারা বলছে শেখ হেলাল চাচা, শেখ তন্ময় প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, একটার পর একটা মামলায় তাদেরকে জামিনের ব্যবস্থা করেছেন। যখনই জামিন হয়ে যায় জেলখানার গেটে আসার সঙ্গে সঙ্গে তাকে আরেকটা মামলায় গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার ঠেকাবার অক্ষমতার কথা শেখ তন্ময় বলেছেন যে আমরা পারলাম না। কাজী শেখ হেলাল, শেখ তন্ময় তাদের জায়গা থেকে চেষ্টা করেননি। এই অভিযোগটা যারা সস্তা কথা বলছেন ফেসবুকে, আমি যদি তারা আমাদের দলীয় নেতাকর্মী হন তাদেরকে আমি করজোড়ে বলবো, দয়া করে এই আত্মহননের পথে যাবেন না। আপনারা তো শুনলেন সাদ্দামের পরিবারে তার ভাই বলছে যে প্রতিনিয়ত শেখ হেলাল, শেখ তন্ময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, জামিন করাচ্ছেন, একটা জামিন হয় আর একটাকে গ্রেপ্তার করছেন। শেখ হেলাল প্রবাসে থেকেও তিনি সারা বাংলাদেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি প্রচন্ডভাবে কাজ করছেন যাতে আমরা আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারি। তিনি সাংগঠনিকভাবে প্রতিনিয়ত প্রতি জেলায়, শুধু বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তার বিরুদ্ধে কথা বলা, তাকে অভিযুক্ত করা, এটা দ্বারা কি লাভ হচ্ছে? যারা কাজ করছে তাদেরকেও আপনারা এভাবে যদি বিতর্কের ভিতরে নিয়ে আসেন, আমার মনে হয় সেটা সঠিক হবে না। দেশের অভ্যন্তরে আপনারা কেউই ভালো নাই, কেউ কারাগারে, কেউ পালিয়ে আছেন, কেউ নির্যাতনের শিকার হচ্ছেন, বাড়িতে যেতে পারছেন না, সহায় সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। কারাগারে যারা আছে তারাও তো বর্বরতার শিকার হচ্ছে। আপনারা কি ভুলে গেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কি নির্মম মৃত্যুর পরেও তার হ্যান্ডকাপ দেওয়া ছিল? এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের মেম্বার ছিলেন, 4 বারের এমপি ছিলেন। এরকম অনেকেই জেলখানায়, অনেকের মৃত্যু হচ্ছে, রাস্তাঘাটে মৃত্যু হচ্ছে। প্রবাসেও সবাই খুব আরামে আছে, কথা একদম ভাববেন না। অনেকে অনেক অকল্পনীয় কাজ করে জীবন যাপন করছে। আমি কারো নাম মেনশন করে বলবো না, আমি সবার কথা বলবো না, তবে অনেকেই ওয়ার্ক জব করছে, নিম্নমানের কাজ করে অত্যন্ত মানবতার জীবন যাপন করে প্রবাসে আছে, আরামে এসে আছে। কে কে আমি জানি না, তবে আমি যাদের খবর জানি তাদের অধিকাংশই কিন্তু প্রবাসে অত্যন্ত কষ্টকর অবস্থায় আছে। এই দুঃসময় আমাদের জন্য আত্মহননের পথে নিজেদের ভিতর কোন্দল, একে অপরকে অভিযুক্ত করা, গণহারে আমাদের নেতৃবৃন্দকে অভিযুক্ত করা, এদিকে যাবেন না। আমাদের এখন কারোর জন্য এই সময়টা ভালো না। শেখ হেলালের কথা অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি,
তিনি অন্য অন্য নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে প্রচুর পরিশ্রম করে চলেছেন। দলের জন্য অকল্পনীয়ভাবে তিনি সকলকে নিয়ে সমন্বিতভাবে একজন কর্মী হিসাবে তিনি যেভাবে সকলকে সমন্বিত করে কাজ করছেন, খোঁজখবর রাখছেন, এটা যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদেরকে আমি বিনীতভাবে বলছি, শেখ হেলাল দলের জন্য কাজ করছেন, দিনরাত কাজ করছেন। পরিবার হিসাবে তাদেরকে সকলকে একই দৃষ্টিতে দেখা, একইভাবে অভিযুক্ত করা, এটা কি আমাদের ঐক্যের জন্য ক্ষতিকর নয়? শেখ হাসিনা বলেছেন এখন দুঃসময়, কাদা ছড়াছড়ির সময় নয়। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ঈপ্সিত লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে যাতে পৌঁছে যেতে পারি সেজন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সৃষ্টি হয়েছে। বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জন তা বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে। আধুনিক বাংলাদেশ যা তা শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে। আর কেউ কিছু দিতে পারে নাই। বাঙালির যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নেতৃত্বে এসেছে। আমরা যারা শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, তাদের এই সময় কোনোভাবেই আত্মকলহে লিপ্ত হওয়া যাবে না। অনুগ্রহ করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আবার গৌরবকে ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হতে হবে। সাদ্দামের সঙ্গে যে নির্মমতা এবং বর্বরতা চালানো হয়েছে, এটা এখানেই শেষ হবে না। মনে রাখবেন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। মনে রাখবেন, অন্ধকার কখনো চিরস্থায়ী না। ইনশাআল্লাহ আলোকবর্তিকা হাতে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবই। আমাদের প্রতি আল্লাহ সহায় হন। যে যেখানে আছেন নিরাপদে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আসসালামু আলাইকুম। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমরা আর কতক্ষণ সহ্য করতে পারি? ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখার জন্য তাকে যখন প্যারোলে মুক্তি দেওয়া হলো না, উল্টো স্ত্রী এবং সন্তানের লাশ নিয়ে যাওয়া হলো জেল গেটে, সেই বিষয়টি নিয়ে গত 2 দিন যখন সারা দেশ তোলপাড়, মানুষের চোখ দিয়ে পানি ঝরছে, সেই মুহূর্তে এই বিষয়ে নির্দয়ের মতো কোনো মন্তব্য করতে চাইলেন না, কোনো কথা শুনতে চাইলেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যে একের পর এক নানান ধরনের নির্মম কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করছে, আসলে তারা বলবেই বা কি? কতক্ষণ আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা যেতে পারে? ঘটনাটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। সচিবালয়ে সোমবার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা দায়িত্ব রয়েছেন তিনি, কৃষি বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজনে উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে যশোরের কেন্দ্রীয় কারাগারের সামনে যে সন্তান শুধু এই পর্যন্ত বলেছে, তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, যা কৃষি বিষয়ে প্রশ্ন করেন, কৃষির বিষয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিব, আমি কৃষি ছাড়া বলবো না। এভাবে কয়েকবার করে সাংবাদিকরা যখন বললেন যে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর তিনি বললেন আজকে কৃষি। সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করার চেষ্টা করলে তিনি বলেন আমি দায়বদ্ধ না। কে দায়বদ্ধ? এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন মন্ত্রণালয়ের অধীনে আর এক মহামান্য উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কারো জামিন বাতিল হয়নি বলে মন্তব্য করেন। যখন সাংবাদিকরা বললেন যে জামিন তো দেওয়া হচ্ছে না এবং তাকে জামিন দেওয়া হয়নি বিধায় তার বিরুদ্ধে যে একের পর এক মামলা রুজু করা হচ্ছে, জামিন কোনোটা হওয়ার পরও আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, এই বিষয় যখন উল্লেখ করতে গেলেন সাংবাদিকরা, তখন তিনি বললেন আমি আওয়ামী লীগ বিষয়ে কিছু বলিনি। অথচ এই স্বরাষ্ট্র উপদেষ্টা কদিন আগেও যখন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হলো, তখন তিনি নির্দেশ দিলেন কারোর বিরুদ্ধে মামলা থাক আর না থাক, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করতে হবে। এ কথা তো স্পষ্ট বলেছেন। এবং আইন উপদেষ্টাও বলেছেন বিচারকদের উদ্দেশ্যে দেখে শুনে জামিন দিতে হবে। বিচারকদের ঘাড়ে কার কয়টা মাথা যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয়? যাই হোক, সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন
স্যার এটা একটা অমানবিক বিষয়, আপনাকে শুনতে হবে। তখন তিনি আবারও বললেন, কৃষির উপরে কথা বলেন, কৃষি ছাড়া কোনো কথা হবে না। তখন সাংবাদিকদের মধ্যে একজন নারী সাংবাদিক বলে উঠলেন, স্যার তাহলে আপনি কাল বলবেন, কাল আসবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি? তিনি নির্দয়ের মতো বললেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেদিন মিটিং হবে সেদিন আপনারা আসবেন? বললেন না, আচ্ছা ঠিক আছে, আমি ধীরে সুস্থে সবকিছু জেনে কথা বলবো, কাল আসেন। এই হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচয়। এই নাকি সুশীল সমাজের ব্যক্তিরা এই সরকারে আছে, এই সরকার নাকি ইতিহাস নির্মাণ করছে। আমাদের আসলে ভাষা জ্ঞান হারিয়ে ফেলতে হয় মাঝে মধ্যে। উল্টো আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যার সময় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো, গণমাধ্যমে পাঠানো হলো। সেখানে কি বলা হলো, স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি। সেখানে বলা হচ্ছে, পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। কে সিদ্ধান্ত নেয় জানাচ্ছি পরে। বলা হচ্ছে এখানে বিজ্ঞপ্তিতে, মানবিক দিক বিবেচনা করে এই বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। কি ধরনের সহযোগিতা করা হয়েছে সেটাও উল্লেখ অবশ্যই করতে হবে, যদিও আপনারা অনেকেই জানেন। বিষয় হচ্ছে যে সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন তিনি বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর একটি আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য। সবার কি এই বিষয়গুলো জানা থাকে? সবকিছুর প্রক্রিয়াগুলো কিভাবে মেনটেন করতে হয় জানা থাকে সবার? তারা বাগেরহাটে করেছে, যেহেতু বাগেরহাটে বাড়ি তার সাদ্দামের, তো তারা আবেদনপত্র নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন জেলা প্রশাসকের এপিএস তাদের সঙ্গে কথা বলেন, সাদ্দামের পরিবারের সদস্যদের সাথে, এবং যশোর জেলা প্রশাসকের কাছে যে আবেদন করতে হবে এটি কেউ উল্লেখ করেনি, কেউ তাদের মনে করিয়ে দেয়নি। সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম তিনি মানচিত্রে এই বক্তব্যটি তুলে ধরেছেন। একটু শুনে আসি আমরা বক্তব্যটি। আসসালামু আলাইকুম। আমার মামা, আমার ভাইয়া প্যারোলে মুক্তির জন্য আবেদন করছিল বাগেরহাট ডিসি অফিসে। তখন ডিসি মহোদয়ের এপিএস ডিসি মহোদয়কে অবগত করছিল, কাগজ নিয়ে গেছিল। তখন ডিসি মহোদয় মেনশন করে দিছিল জেলারকে। তখন জেলার সঙ্গে ডিসি মহোদয়ের এপিএস কথা বলছে। তখন জেলার সাহেব ডিসি মহোদয়ের এপিএসকে বলছে এটা কারা আইনে হবে না। তখন আমাদের জেলা এপিএস জেলা সাহেবের সাথে যোগাযোগ করতে বলে, এবং এপিএসকে মামা জিজ্ঞেস করে যে কোনো রকম কোনো ওয়ে আছে কিনা। তখন বলছে যে কোনো রকম কোনো ওয়ে জেলার সাহেবের সাথে যোগাযোগ করেন। জেলার সাহেবের কাছে গেলে জেলার সাহেব বলছে যে না, কোনো রকম কোনো ওয়ে নাই, আপনারা বড়জোর লাশটা নিয়ে যে দেখায় আসতে পারেন, এই ব্যবস্থা আমি করে দিতে পারি। তাও 4 জন লোক যাবেন, 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট সময় পাবেন। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আমরা 6-7 ঘন্টা আমরা লাশ নিয়ে যেতে পারছি, আমরা কি যশোরের কথা যদি বলতো তাহলে আমরা কি যশোর যেতে পারতাম না? যে আমরা কি অ্যাপ্লিকেশনটা দিতে পারতাম না? তারা আমাদের এই বিষয়ে কোনো অবগত করে নাই যে এটা যশোরের বিষয়, আপনারা যশোরে যোগাযোগ করেন। এমনকি ভাইরাল হওয়া ছবিতে নিশ্চয় আপনারা এও খেয়াল করেছেন যে জেল গেটের মধ্যে যখন সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মরদেহ রাখা এবং তাদের দিকে সাদ্দাম ফ্যালফাল দৃষ্টিতে তাকিয়ে আছে, তার হাত দুটি কিন্তু পেছন থেকে বাঁধা ছিল। কি হতো হ্যান্ডকাপকে খুলে দিলে? সে তো জেলের গেটের মধ্যেই ছিল, শত শত পুলিশি প্রহরা। হ্যান্ডকাপ খুলে দিলে সে সবাইকে পাশ কাটিয়ে দৌড়ে পালাতে পারত, সবার উপরে ঝাঁপিয়ে পড়তো। এমনকি সকালে সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম যখন মানচিত্র চ্যানেলে যে ইন্টারভিউ দিয়েছে আপনারা অনেকেই দেখেছেন, সেখানে তিনি বলেছেন যে এত কষ্ট করে যাওয়ার পরও স্ত্রী এবং সন্তানের লাশ দেখার জন্য 10 মিনিট সময় চাওয়া হয়েছিল, জেল কর্তৃপক্ষ 2 মিনিট সময় দিয়েছিল। তারা অনেক বাক বিতণ্ডার পরে 5 মিনিট পর্যন্ত রাখতে পেরেছিল। কি নির্দয় এই রাষ্ট্র ব্যবস্থা!
আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা এত কথা বলেন কিন্তু এই বিষয়ে কথা বলতে চাইলেন না। রাত 2টার সময়ও তিনি তার নিজের বাড়িতে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে কথা বলেন, যখন তার পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন জায়গা থেকে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারার ব্যর্থতা ঢাকতে তিনি কি মন্তব্য করলেন কদিন আগে? তিনি বললেন, লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে সেই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার করা হবে না। তার মানে কি তিনি জানেন যে অস্ত্রগুলো কোথায়, সেগুলো ব্যবহার হবে না তার নিশ্চয়তা তিনি দেন কিভাবে? আমাদের আসলে সব বিষয়ে মন্তব্য করতে গেলে আসলে মন্তব্য করা ঠিক না, মানে এটুকুই বলতে চাচ্ছি। বলছিলাম যে আমরা ভাষা জ্ঞান হারিয়ে ফেলি।